আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি আমরা কিভাবে কথা বলি সেটা নিয়ে। তবে এক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে এই ভিডিওটা বানাবো, কারণ আমাদের বাংলা ব্যাকরণ শুরু করার ক্ষেত্রে ধ্বনিতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে বাকযন্ত্রের বাক প্রত্যঙ্গের বিভিন্ন ব্যবহার, অর্থাৎ কোন ধ্বনিটা কোন অঙ্গ থেকে উচ্চারিত হয়, কেন আমাদের ধ্বনিগুলো সংগৃহীত হয়, কেন বিবৃত হয়, কোন ধ্বনিটা নাসিক্য হবে, কোন ধ্বনিটা আমাদের মুখ দিয়ে বের হবে, এই সম্পর্কিত আলোচনাগুলো আমাদের ব্যাকরণের সবচেয়ে বেশি আলোচনা করা হয়। 9-10 বাংলা ব্যাকরণ বইয়ের যে চতুর্থ পরিচ্ছেদ কিংবা পঞ্চম পরিচ্ছেদ আছে, সেখানেও কিন্তু এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। পাশাপাশি ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কিংবা চাকরির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে জানবো আমাদের বাক প্রত্যঙ্গের বা বাকযন্ত্রের কোন অংশ থেকে কি কি এই বর্ণগুলো উচ্চারিত হয় এবং কোন কোন অংশগুলোকে আমরা বাকযন্ত্র হিসেবে চিহ্নিত করবো সেটা। প্রথমে আসো, বাকযন্ত্র বিষয়টা কি। বাকযন্ত্র হচ্ছে মানব দেহের এই উপরি অংশে ঠিক এই জায়গা থেকে মধ্যচ্ছদা যেটা আছে সেটার উপরি অংশের যে ফুসফুস এবং অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমার এই ফুসফুস তাড়িত বাতাসটা যেদিকে যেদিকে বের হবে, অর্থাৎ এই আমার এই ফুসফুসের ফাঁস করা বাতাসটা যে শ্বাস নালী দিয়ে বের হয়ে এই জায়গায় আঘাত করে যেদিকে যেদিকে বের হবে, ওই বাতাস বের হওয়ার সময় যেসব অঙ্গ প্রত্যঙ্গ টাচ করবে, ওই বাতাসটাকে চাপ দিবে, পিষ্ট করবে, ঘষা খাবে, যা যা হবে, ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো হচ্ছে বাকযন্ত্র। ঠিক আছে, তাহলে আমরা এবার একটা একটা করে বিস্তারিত জানবো যে বাকযন্ত্র গুলো কি কি। প্রথমে আসে ফুসফুস। এই ফুসফুস আমাদের বায়ু প্রবাহের কাজ করে, অর্থাৎ আমরা শ্বাস প্রশ্বাস নিই এই ফুসফুসের দিয়ে। তাহলে আমাদের এই ফুসফুস যদি চালু থাকে, অর্থাৎ কোনো একটা মানুষের যদি ফুসফুস চালু থাকে, এর বাতাসটা এখান থেকে এই ফুসফুসচালিত বাতাসটা ঠিক এই জায়গায় বাতাসটা যদি এই জায়গায় আঘাত করে যদি আমার এই স্বরতন্ত্রীকে যদি অনুরোধ করতে পারে, কম্পন করতে পারে, তাহলে সেখান থেকে ধ্বনি তৈরি হবে। তাহলে আমাদের ধ্বনি উৎপন্ন করার মূল যে উৎস সেটা হচ্ছে ফুসফুস। অর্থাৎ কোন একটা মানুষের যদি ফুসফুস যদি ক্রিয়াশীল থাকে, বাতাস যদি পাম্প করতে থাকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস যদি চালু থাকে, ওই বাতাসের ব্যাগ যদি এই আমাদের যে স্বরতন্ত্রী আছে সেটাকে যদি অনুরোধ করতে পারে, কম্পন করাতে পারে, তাহলে আমরা কথা বলতে পারবো, ধ্বনি উচ্চারণ করতে পারবো। ওকে, এরপর আসো, এরপর কি আছে, এরপর হচ্ছে শ্বাসনালী। আমরা এই ফুসফুস তাড়িত বাতাসটাকে শ্বাসনালী দিয়ে বের করবো। এক্ষেত্রে আমি তোমাকে একটু করে বলি ভাইয়া, যে শ্বাসনালী জিনিসটা কি দেখো, আমাদের এখানে কিন্তু দুইটা নালী আছে। একটা নালী হচ্ছে এটা, আর একটা নালী হচ্ছে ঠিক এই জায়গা থেকে, আমাদের নরম তালু থেকে এই জায়গা থেকে এরকম আরেকটা নালী আছে, এদিকে আরেকটা নালী আছে। এটা হচ্ছে একটু মোচড়ানো মোচড়ানো এই নালীটা। দেখো, এটা হচ্ছে আমার শ্বাসনালী, এদিক দিয়ে আমার এই ফুসফুস তাড়িত বাতাসটা এই শ্বাসনালী দিয়ে বের হবে এবং এখান থেকেও আমরা ধ্বনি উৎপন্ন করি। সেটা আমরা আমাদের যখন ধ্বনি ও বর্ণ যে পার্টটা আছে, ক্লাসটা আছে, আমরা সেক্ষেত্রে জানবো। এখন দেখো, এই যে পাশে যে এটা আছে এটাকে বলা হয় খাদ্যনালী। খাদ্যনালী, এই খাদ্যনালী দিয়ে বাতাস বের হয় না। আমরা যখন মুখের মধ্যে যখন কোনো একটা খাবার নিই, তখন আমার এই মুখ গহ্বরে যে মাংসপেশিগুলো আছে, মাংসপেশিগুলো আছে, এগুলো যখন চাপ প্রয়োগ করে খাবারটাকে এদিকে এদিকে আমার এইদিকে যে আমার যে স্বরতন্ত্রী যেগুলো আছে সেগুলো এটা বন্ধ করে দিয়ে আমার খাবারটাকে এদিকে পাঠিয়ে দেয়। তখন আমার খাবারটা এদিকে এই আমার যে মোচড়ানো যে নালীটা আছে সেটাকে চাপ প্রয়োগের মাধ্যমে সেটা প্রসারিত হয়ে খাবারগুলো আমার এখানে চলে আসে, আমার পাকস্থলীতে চলে আসে। এখন এই খাবারগুলো আসার পর আমার এই নালীটা কিন্তু আবার বন্ধ হয়ে যায়। যদি আমার এই নালীটা, আমার এই খাদ্য নালীটা যদি শ্বাসনালীর মতো যদি চালু থাকতো, মানে মোটা হতো, তাহলে আমি যখন খাবার গ্রহণের পর নিচু হতাম বা নামাজ পড়ার জন্য লুকিয়ে যেতাম, তখন আমার পেটের খাবারগুলো আবার চলে আসতো। এখন কিন্তু আসে না, আসে না। তার মানে আমার এই যে খাদ্য নালীটা আছে, আমার এই খাদ্য নালী বাতাস চলাচল করে না, সেটা বন্ধ থাকে। শুধু খাবার গ্রহণের সময় চাপ প্রয়োগ করে এই নালীটা প্রসারিত হয়ে খাবারগুলো যায়। তার মানে যেটা দিয়ে বাতাস চলাচল করে না সেটা কখনোই বাকযন্ত্র নয়। তাহলে এখানে বাকযন্ত্র কোনটা? এখানে বাকযন্ত্র হচ্ছে শ্বাসনালী, যেটার সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাসকে কি করি, চালনা করি। আচ্ছা, এবার আসো, এরপরে পরবর্তীতে আমরা দেখি এরপরে কি আছে আমাদের শ্বাসনালীর মধ্যে। আবার আসো, স্বরযন্ত্র। স্বরযন্ত্র হচ্ছে মূলত আমাদের এই যে এটা নলের মতো যে অংশটা আছে এটা, অর্থাৎ আমাদের এই শ্বাসনালীর শেষ প্রান্তে যে নলের মতো যে অংশটা আছে এটাকে বলা হয় স্বরযন্ত্র। অর্থাৎ আমার এই ফুসফুস তাড়িত বাতাসটা এই জায়গার বাতাসটা এই জায়গা দিয়ে এসে যখন এখানে যখন আঘাত করে, তখন আমরা ধ্বনি উৎপন্ন করতে পারি স্বরযন্ত্রের মধ্যে। এই স্বরযন্ত্রের মধ্যে আমাদের অনেক অংশ আছে। স্বরযন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই অধিজীব, তারপর আমরা এই স্বরযন্ত্রের মধ্যে দেখতে পাই
স্বররন্ধ্র, কিংবা আমরা এই স্বররন্ধ্রের মধ্যে ধ্বনিদ্বার দেখতে পাই। ঠিক আছে, অধিজীব, স্বররন্ধ্র এবং ধ্বনিদ্বার। ধ্বনিদ্বার হচ্ছে এই জায়গাটা, চুঙ্গার মতো এই জায়গাটা হচ্ছে ধ্বনিদ্বার। ঠিক আছে, এখানে একটা কি আছে, অধিজীব আছে এই জায়গায়। এই জায়গায় একটু তোমরা আয়নার মধ্যে এরকম হা করে দেখলে ভিতরে একটা দেখবে অধিজীব দেখা যাচ্ছে। আচ্ছা, এটার অবস্থানটা কোথায়? মানে আমার যে এই স্বরযন্ত্র আছে এটার অবস্থানটা কোথায়? সেটা হচ্ছে আমার মেরুদণ্ডের 4, 5, 6 যে হাড্ডিগুলো আছে, যেমন আমার মেরুদণ্ডের এই যে এখানে, এই মেরুদণ্ডটা এখান থেকে শুরু হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এই মেরুদণ্ডের 4, 5, 6 যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো থেকে আমার এই স্বরযন্ত্রের অবস্থানটা শুরু হচ্ছে। ওকে, তাহলে আমার এই ফুসফুস তাড়িত বাতাসটা শ্বাসনালী দিয়ে এসে এই জায়গার মধ্যে আঘাত করার পর আমরা কি করি, ধ্বনি উৎপন্ন করি। এরপরে আসো, এরপরে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি জীব। আমাদের এই মুখ গহ্বরের দুইটা অংশ, মুখ গহ্বরের দুইটা অংশ, আমি দেখো জাস্ট আমি এভাবে টান দিচ্ছি, এখানে দুইটা অংশ আছে, মুখ গহ্বরের দুইটা অংশ, দুইটা অংশ। এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মুখ গহ্বরে কিন্তু দুইটা চোয়ালের মধ্যে নিচের চোয়ালটা শুধু নড়াচড়া করে, এটা শুধু নড়াচড়া করে, এটা নড়াচড়া করে, উপরটা কিন্তু স্থির থাকে। এই যে নড়াচড়া যে করে যে অংশটা আছে সেটার মধ্যে, মানে মুখ গহ্বরের নিচের অংশ হচ্ছে আমার জিহ্বাটা। আমার জিহ্বাটা কোথায়? মুখ গহ্বরের নিচের অংশে জিহ্বা। এবং এই জিহ্বার অবস্থানের উপর ভিত্তি করে আমার জিহ্বাটা কখনো উঁচুতে থাকে, কখনো মাঝখানে থাকে, কখনো নিচে থাকে। আবার কখনো কখনো আমার এই জিহ্বার সামনের অংশ কাজ করে, কখনো মাঝখানের অংশ কাজ করে, কখনো পিছনের অংশ কাজ করে। তাহলে আমার জিহ্বা উপরে, মাঝখানে, নিচে, সামনে, মাঝখানে, পেছনে কোন অংশ ক্রিয়াশীল হবে সেটার উপর ভিত্তি করে আমার ধ্বনিগুলো কি হয়, পরিবর্তিত হয়। অর্থাৎ আমার বাকযন্ত্রের কথা বলার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মুখ্য ভূমিকা পালন করে, সেটা হচ্ছে জিভ বা জিহ্বা। ঠিক আছে, এটাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কারো যদি জিভ, যদি মনে করো কেউ একজন জিভ এরকম করে ধরে এরকম মুখের বাইরে করে গেছে, তাহলে সে আর কথা বলতে পারবে না। কারণ জিভেই মূলত আমাদের এই ফুসফুস তাড়িত বাতাসটা এখান থেকে যেগুলো বের হয় সেগুলাকে বিভিন্ন ভাবে চাপ তৈরি করে, ঘষা লাগে, পিষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি করে। এরপরে দেখো, এরপরে আমাদের কোন অংশটা আছে আমরা দেখতে পাচ্ছি, এরপরে আমাদের আছে আলজিভ। এর আগে পড়েছি কিন্তু আমরা জিভ। জিভ মানে হচ্ছে এটা, এটা পুরোটাই। ঠিক আছে, আর আলজিভ কোনটা? আলজিভ হচ্ছে, তুমি আজকে এই ক্লাসটা করার পর বাসায় এরকম হা করে দেখবে, দেখবে যে তোমার এই যে নরম তালু আছে, নরম তালু, এই নরম তালু থেকে একটা অংশ দিকে এরকম ঝুলে আছে, একটা মাংসপিণ্ড এরকম ঝুলে আছে, এরকম হা করলে দেখবে। ঠিক আছে, সর্দির সময় টনসিল হলে যে এরকম ওখানে দেখবে যে লাল হয়ে গেছে, এরকম হা করে একটা মাংসপিণ্ড এরকম ঝুলে আছে, ওটা হচ্ছে আলজিভ। ঠিক আছে, এই আলজিভ বিশেষ করে আমরা যখন নাসিক্য ধ্বনি উচ্চারণ করি, এই নাসিক্য ধ্বনি উচ্চারণ করার সময় এই আলজিভটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন এটা নিচে নেমে যায়, বাতাসগুলো মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয়। ঠিক আছে, তাহলে আমরা জিভের পরে কি পেলাম? আলজিভ। এই আলজিভও হচ্ছে আমাদের একটা বাকযন্ত্র, সেটার সাহায্যে আমরা বিভিন্ন ধ্বনি উৎপন্ন করি। এরপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের পরবর্তী যে, আচ্ছা আমরা এরপরে দেখতে পাচ্ছি তালু। ওকে, এখন কথা হচ্ছে তালু জিনিসটা কোনটা? তালু কি? দেখো, তালু হচ্ছে মূলত মুখের ছাদ। ঠিক আছে, মুখ বিবরের ছাদ। এই আমার এই দাঁতের গোড়ার পাশে যে ডিওডিও স্থান আছে, দাঁতের গোড়ার পাশে যে ডিওডিও স্থান আছে, এই যে মনে করে এগুলো আমার দাঁত, এই দাঁতের গোড়ার পাশে যে ডিওডিও স্থান আছে সেখান থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত, এটা হচ্ছে আমার তালু। আমার তালুর মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে নরম অংশ, একটা হচ্ছে শক্ত অংশ। ঠিক আছে, অর্থাৎ আমি যখন মুখ বন্ধ করি তখন আমার জিহ্বাটা যেখানে জমা থাকে এর উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে তালু। ঠিক আছে, এই তালু থেকে আমরা অনেক ধরনের ধ্বনি উৎপন্ন করি। এবং এই তালুর শুরুর যে প্রান্ত সেটা হচ্ছে আমার মূর্ধা, দাঁতের গোড়ার পাশে যে জিওডিও স্থান আছে সেটা, এবং শেষের অংশ হচ্ছে আমার আলজিভ পর্যন্ত, অর্থাৎ নরম তালু অংশ পর্যন্ত। এটা হচ্ছে তালু, এবং এই তালুর দুইটা অংশ আছে, একটা নরম অংশ এবং একটা শক্ত অংশ। ক্লিয়ার? এরপরে দেখো, এরপর আমাদের কোন অংশটা আছে? তারপর আমরা পাবো মূর্ধা। মূর্ধা কি? মূর্ধা হচ্ছে দাঁতের গোড়ার পাশে ডিওডিও স্থান। ঠিক আছে, দাঁতের গোড়ার পাশে কি? ডিওডিও স্থান। এখন তুমি বলতেছো স্যার, এই যে দাঁতের গোড়া এবং দাঁতের গোড়ার পাশে ডিওডিও স্থান, এই দুটার মধ্যে তেমন পার্থক্য কি? যেমন দেখো, আমরা জানি ত, ত, দ, দ, দন্তান্ন। তাহলে থ এটা হচ্ছে দন্তধ্বনি, দাঁতের গোড়া থেকে মূলত উচ্চারিত হয়, দাঁত, দাঁত থেকে। তারপর আবার যে ট, ট, ড, ড মধ্যাহ্ন, ঠ, এটা মূলত মূর্ধা থেকে উচ্চারিত হয়, দাঁতের গোড়ার পাশে যে ডিওডিও স্থান আছে সেটার থেকে। এখন তুমি কাউকে বললা
যে তাকে একটা লাঠি দাও, লাঠি লাঠি, তাকে একটা লাঠি দাও, লাঠি স্টিক, লাঠি দাও, তাহলে এরকম। সেটা হচ্ছে কি দাঁতের গোড়ার পাশে যে ডিওডিও আছে না সেটা, কিন্তু তোমার জিহ্বাটা সামান্য করে মানে কয়েক মিলিমিটার সামনে চলে গেছে, মূর্ধা থেকে সামনে চলে গেছে, তখন সেটা ঠ উচ্চারণ না হয়ে ত উচ্চারণ হয়েছে, তখন কি হবে সেটা, তাকে একটা লাঠি দাও। কোথায় লাঠি আর কোথায় লাঠি, তাহলে দুটার মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এক সময় তো মার খাওয়ার সম্ভাবনাও আছে। তাহলে দেখা যাচ্ছে মূর্ধা কি, মূর্ধা হচ্ছে দাঁতের গোড়ার পাশে যে ডিওডিও স্থান আছে ওটাকে বলা হয় মূর্ধা। ওকে, এরপর দেখো পরবর্তী অংশ, দাঁত। আমরা সবাই জানি আমাদের সবারই দাঁত আছে, মুখের ভিতর যে শক্ত শক্ত সাদা সাদা অংশগুলো আছে সেগুলোকে দাঁত। এই দাঁত থেকে আমরা মূলত দন্ত ধ্বনিগুলো আমরা উচ্চারণ করি দাঁত এবং দাঁতের গোড়া থেকে। ঠিক আছে, আমরা জানি যেমন আমরা বলি যে নি র ল, দন্তান্ন র ল দন্ত সেগুলো দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়। আবার ত ত দ দ সেগুলো আমরা দাঁত থেকে উচ্চারণ করি। তাহলে দাঁত আমাদের বিশেষ ভূমিকা পালন করে। যেমন একটা বাচ্চা, ছোট বাচ্চা কথা বলবে, হ্যাঁ, তা আমরা জানি কথা বলার সময় বাচ্চারা ঠোঁট থেকে শুরু করে, এই এই জায়গা থেকে শুরু করে পাপা পাপা বলে, হ্যাঁ, এরপর মাম্মা বলে বা ইত্যাদি ইত্যাদি। এখন তো দাদা, অনেক সময় দাদারা ইচ্ছে করে যে ওই ছোট বাচ্চাটা দাদা ডাকুক। এখন বাচ্চারাও কিন্তু কিছুদিন পর কিন্তু দাদা ডাকে, কিন্তু কথা হচ্ছে দ, তো দ হচ্ছে দ্বন্দ্বধ্বনি, তাহলে দাঁত ওঠার আগে সে কিভাবে দাদা ডাকে, বেসিক্যালি সে দাদা ডাকে না, সে আসলে দাদা বলে না, কথাটা সে দাদা বলে না, সে কি বলে, সে যদি দাঁত উঠে তাহলে সে দাদা বলবে, কিন্তু দাঁত না ওঠার কারণে সে আসলে মূলত এটা উচ্চারণ করে ডা 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 ডা, এইভাবেই উচ্চারণ করে। ঠিক আছে, তাহলে দন্তধ্বনি হওয়ার কারণে সে কি উচ্চারণ করতে পারবে না, দাঁতের ধ্বনি গুলো সে উচ্চারণ করতে পারবে না। এরপর তারপর কি আছে, উষ্ঠ। এটা হচ্ছে আমাদের বাকযন্ত্রের সবচেয়ে বাহিরের অংশ, উষ্ঠ, ঠোঁট। ঠিক আছে, এই উষ্ঠ বা ঠোঁট বাকযন্ত্রের বাহিরের অংশ, এবং এই উষ্ঠ বা ঠোঁট কখন প্রসারিত হবে, কখন সংকুচিত হবে, এর উপর ভিত্তি করে আমরা সংগৃহীত বিবৃত ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি। ওকে, তাহলে আমরা এখন যে অংশগুলো পড়েছি মূলত বাকযন্ত্রে। আচ্ছা, এর বাইরে আরেকটা অংশ আছে আমাদের নাসিক্য বা নাসারন্ধ্র, যেটা আমরা বলি নাকের যে পটটা আছে সেটা দিয়ে, যেগুলো থেকে আমরা অনুনাসিক ধ্বনিগুলো উচ্চারণ করি, নাসিক্য ধ্বনিগুলো উচ্চারণ করি। অর্থাৎ আমাদের অনেক সময় অনেক ধ্বনি আমরা মুখ দিয়ে সরাসরি বাতাস বের না করে নাক দিয়ে বের করি, তখন আমাদের এই নাকের পটটা ব্যবহৃত হয়। অথবা কোন স্বরধ্বনির উপর যখন আমরা চন্দ্রবিন্দু দিই তখন আমরা এই নাসিকা বা নাসারন্ধ্র এটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এবার আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছি সেটাকে আমি আবার দেখাচ্ছি, আমার কোন কোন অংশগুলো বাকযন্ত্র। দেখো, প্রথমে বলি আমার এই ফুসফুসতারিত বাতাসটা, অর্থাৎ আমার এই ফুসফুসতারিত বাতাসটা বের হওয়ার সময় যতগুলো অংশের সাথে সম্পৃক্ত হবে সেগুলো হচ্ছে আমার বাকযন্ত্র। যেমন আমার এই ফুসফুসতারিত বাতাসটা এই বাসাটা এদিকে শ্বাসনালী দিয়ে বের হচ্ছে, তাহলে শ্বাসনালী আমার বাকযন্ত্র। খাদ্যনালী আমার বাকযন্ত্র নয়, কারণ খাদ্যনালীতে আমরা কথা বলার সময় নিঃশ্বাস বের হয় না। তারপর এখানে আসার পর এখানে আমার ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রের মধ্যে আমার কি আছে, অধিজীব আছে, আবার আলজীব আছে, নরম তালু আছে। নরম তালু থেকে একটু আসার পর এখানে আবার আমার শক্ত তালু আছে। এরপর দাঁতের গোড়ার পাশে মূর্ধা আছে, তারপর দাঁত আছে, ঠোঁট আছে, আবার নিচে আছে জিহ্বা আছে, সোয়াল আছে, নাকের পথ আছে। তাহলে এগুলো হচ্ছে মূলত আমার বাকযন্ত্র। অর্থাৎ আমার এই বাতাসটা বের হওয়ার সময়, এই ফুসফুসতারিত বাতাসটা বের হওয়ার সময় ঠিক যেদিকে স্পর্শ করেছে ওগুলাই হচ্ছে আমার বাকযন্ত্র। ওকে, তাহলে আজকে আমরা জানলাম আমার মুখের কথাগুলো কোন কোন অংশ থেকে বের হয় এবং সেক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো ক্রিয়াশীল থাকে। তাহলে কথা বলার সময় যেসব অঙ্গ প্রত্যঙ্গ আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। আমরা বাকযন্ত্রের কোন অংশে কিভাবে কাজ করে সেটা পড়েছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।